আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের পরিমাণগত রসায়নের 3 নাম্বার পর্ব। 3 নাম্বার পর্বে আমরা 3টা গুরুত্বপূর্ণ টপিক পড়ব। খুবই গুরুত্বপূর্ণ টপিক, বোর্ডে এই জায়গা থেকে তুমি মাস্ট কোশ্চেন পাবা। গ নম্বরে যে শর্ট শর্ট কোশ্চেনগুলো দেয় 3 মার্কের এবং এমসিকিউতে, এই দুইটা অংশে এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দেয়। সো আমরা আজকে কি করব, এই জায়গার বেসিক দেখবো এবং এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ম্যাথ সলভ করব। আগামী ক্লাসে আমাদের হচ্ছে ঘ নম্বর কোশ্চেনের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখবো, বাট আজকে ক্লাসে গ নম্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা টপিক আমরা কভার করে ফেলবো। সো আজকে 3 নাম্বার পর্ব। ক্লাস ডিউরেশন অনেক লম্বা হবে না, 1 ঘন্টা মতো হবে, বাট 1 ঘন্টার ভিতরে তুমি A to Z 3টা টপিকের ইচ অ্যান্ড এভরিথিং শিখে ফেলতে পারবা। সো কী কী টপিক আগেই না বলি, তোমরা আমার সাথে যারা ইতিমধ্যে জয়েন করে ফেলছো, আমাকে সালাম দিছো, তোমাদেরকে সবাইকে ওয়ালাইকুম সালাম জানাচ্ছি। আমি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, এবং আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সাথে নিয়মিত এই ক্লাসগুলো নিতে আমার অনেক ভালো লাগছে। আসো, আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে মোলারিটি থেকে শতকরা ঘনমাত্রা নির্ণয়। প্রথম টপিকটাই হচ্ছে মোলারিটি থেকে শতকরা ঘনমাত্রা নির্ণয়। তো মোলারিটি কি জিনিস এটা আমরা গত ক্লাসে শিখছি। যারা যারা গত ক্লাস করো নাই, তোমরা একটু কাইন্ডলি ইউটিউব থেকে আমাদের 2 নাম্বার পর্ব দেখে আসবা। মোলারিটির ইচ অ্যান্ড এভরিথিং আমরা 2 নাম্বার পর্বে কভার করে আসছি। সো মোলারিটি থেকে শতকরা ঘনমাত্রা নির্ণয়ের শুরুতেই আমাদের মোলারিটির বেসিকটা দেখতে হবে। আমরা গত ক্লাসে মোলারিটি সম্পর্কে পড়েছিলাম যে মোলারিটি এটা ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি। এটা সম্পর্কে গত ক্লাসে আমরা ডিটেল পড়ছিলাম, তাই না? এবং এই যে এখানে আমরা এম ভি পড়ছিলাম, যেখানে আমাদের ভি ছিল কিসে, ভি ছিল আমাদের হচ্ছে এমএল এ। ভি ছিল কিসে, ভি ছিল হচ্ছে আমাদের এমএল এ, মিলিলিটারে। গত ক্লাসে দেখছিলাম। এবং মোলারিটি সম্পর্কে আমাদের ফর্মুলাটাই শর্টকাটে এভাবে ছিল, এস ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি এমএল, এভাবে ছিল। তো এটা ছিল আমাদের মোলারিটির ফর্মুলা। এখন আমরা বলতেছি যে শতকরা ঘনমাত্রা, এখান থেকে আমরা নতুন একটা টার্ম শিখছি, শতকরা ঘনমাত্রা। তাহলে আমাদের এখন শতকরা ঘনমাত্রা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নিতে হবে। শতকরা ঘনমাত্রা মানে কি? শতকরা ঘনমাত্রা মানে 100%, 100, শতকরা মানে 100। তো কোথাও যদি তোমার এরকম বলা থাকে 5%, এইটা হচ্ছে শতকরা ঘনমাত্রা। এটা কি? এটা হচ্ছে শতকরা ঘনমাত্রা। কোথাও যদি বলা থাকে 10%, এইটা হচ্ছে শতকরা ঘনমাত্রা। কোথাও যদি বলা থাকে 15%, এইটা হচ্ছে শতকরা ঘনমাত্রা। তো কোথাও যদি 5% বলা থাকে, এটার মানে হচ্ছে উপরে 5 নিচে 100। কোথাও যদি 10% বলা থাকে, এর মানে হচ্ছে উপরে 5 নিচে 100, উপরে 10 নিচে 100। কোথাও 15% বলা থাকলে এটাকে বলা হচ্ছে উপরে 15 নিচে কত, 100। এবার যদি কোথাও এমন বলা থাকে x%, খেয়াল করো, কোথাও যদি এমন বলা থাকে x%, এর মানে কি x ডিভাইডেড বাই 100, তাই না? এর মানে কি? এর মানে হচ্ছে x ডিভাইডেড বাই 100। তো খেয়াল করো, কোথাও এই যে x% বলছে, এইটা দ্বারা আসলে বুঝায়, x% দ্বারা আসলে বুঝায় w/v%। কোথাও যদি এরকম পার্সেন্টেজ বোঝায়, সেটা দ্বারা আসলে বুঝায় w/v%, উপরে w নিচে v। তো w/v% মানে হচ্ছে উপরে w নিচে কি v। তার মানে যেখানে আমরা 5% পাইছি, 5% পাইছি, এই 5 এর উপরে হচ্ছে আমার w এর ভ্যালু দেয়া আছে, নিচে হচ্ছে আমার v এর ভ্যালু দেয়া আছে। x% যেটা পাইছি, উপরে হচ্ছে আমার w এর ভ্যালু দেয়া আছে, নিচে হচ্ছে আমার v এর ভ্যালু দেয়া আছে। উপরে w নিচে v, ঠিক আছে? এখন এই যে উপরে w, উপরে যে w এর ভ্যালু দেয়া আছে, w আসলে কি বলতো? w আসলে গ্রাম, তাই না? উপরে যে w, এই w আসলে কিসে? w আসলে গ্রামে। আর নিচে যে v, এটা আসলে কিসে? এটা আসলে ml এ। এভাবে মনে রাখতে হবে যে যদি আমাদের 5%, 10%, 15% এরকম লেখা থাকে, তার মানে 5 ডিভাইডেড বাই 100, উপরেরটা w নিচেরটা v। 10 ডিভাইডেড বাই 100, উপরেরটা w নিচেরটা v। 15 ডিভাইডেড বাই 100, উপরেরটা w নিচেরটা v। x ডিভাইডেড বাই 100, উপরেরটা w নিচেরটা v। সো এইভাবে আমাদের মনে রাখতে হবে। এখন দেখো, যদি আমরা কোথাও এমন পাই 5%, এর মানে হচ্ছে 5 গ্রাম, এইটা আছে 100 ml এ। এটা মানে কি? এটা মানে হচ্ছে 5 গ্রাম, এটা আছে কত, 100 ml এ। আচ্ছা, 10% মানে কি? 10% মানে হচ্ছে 10 গ্রাম, এইটা আছে হচ্ছে 100 ml এ, ঠিক আছে? বলছে 15% মানে কি?
15 গ্রাম, এইটা আছে হচ্ছে 100 ml এ, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে কিন্তু একটা জিনিস বলে রাখি, আমরা এখন যে ক্লাসগুলো করছি অল ইন ওয়ান সিরিজে, এটা কিন্তু তোমার বোর্ড এক্সামের জন্য এবং ভার্সিটি ক ইউনিটের জন্য, আবার বলি বোর্ড এক্সামের জন্য এবং ভার্সিটি ক ইউনিটের জন্য। এখানে আমাদের টোটাল পরিমাণগত রসায়নের যা কিছু মানে পড়তে হয় তার আমরা 70% কভার করতেছি, বাকি যে 30% ওটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগে, বোর্ড এক্সামে লাগে না, আবার তোমার হচ্ছে ভার্সিটি ক ইউনিটের জন্যও লাগে না। সো তোমরা যখন আমার কাছে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিবা বা ইঞ্জিনিয়ারিং এর জন্য ক্লাস করবা, তখন আমি ওই 30% দেখাবো। যেমন দেখো, এই জায়গাতে আমরা ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ শিখতেছি না, ডাব্লিউ বাই ভি ছাড়াও ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ আছে, ভি বাই ভি পার্সেন্টেজ আছে, ওগুলা আমাদের বোর্ড এক্সামে ভার্সিটি ক ইউনিটে কখনো আসে না, এই জন্য আমরা ওগুলা অ্যাটলিস্ট বোর্ডের জন্য পড়াই না, ভার্সিটি ক ইউনিটের জন্য পড়াই না, ওটা আমরা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াই। এবং আরো একটা জিনিস আমার মনে হয় যে যখন তুমি পরিমাণগত রসায়ন কেবল শুরু করলা, এখন এসে তুমি অ্যাডভান্স জিনিসপত্র চিন্তা করতে পারবে না, মাথায় নিতে পারবে না, বরং আরো প্যাস লাগবে। তুমি যখন কোনো কিছু শুরু করবা, শুরুটা হইতে হবে তোমার কম্প্যাক্ট, গোছানো এবং টু দা পয়েন্টে। এইটা তুমি একবার শিখে ফেললে, এরপরে তোমার অ্যাডভান্স থিঙ্কিং এর সময় আসে। তুমি কোনো কিছুর অ্যাডভান্স থিঙ্কিং করতে গেলে সেকেন্ড বা থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজে যে অ্যাডভান্স থিঙ্কিং করবা, শুরুর স্টেজে যে সবসময় তোমাকে কম্প্যাক্ট পড়তে হবে, টু দা পয়েন্টে, এবং যতটুকু প্রয়োজন ততটুকু পড়তে হবে। তাহলে তোমার যেটা হবে, কখনো প্যাস লাগবে না, কখনো জিনিসটা কঠিন লাগবে না। যেমন ধরো তোমরা আমার ক্লাস করার পরে সবাই বলছো যে ভাইয়া আপনি আপনার ক্লাস করার পরে আমি অনায়াসে কোশ্চেন সলভ করতে পারি, অনায়াসে আমার সবগুলা টপিক কভার হয়ে যায় এবং খুব ভালোভাবে বুঝি, এমসিকিউ পারি, সিকিউ পারি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার ক্লাসগুলা এমসিকিউ, সিকিউ এবং প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করে ডেভেলপ করা। ফলে তোমার যেটা হয়, এই ক্লাসগুলা, এই নোটগুলা পড়লেই তোমার ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যায়, ঠিক আছে। এখন তুমি যদি বলো ভাই আমার ইঞ্জিনিয়ারিং এর জন্য কভার করে দেন, তাহলে আমি তোমাকে ইঞ্জিনিয়ারিং এর কন্টেন্ট সেকেন্ড বা থার্ড স্টেজে দিতে পারি। সাপোজ ধরো তোমাকে আমি বললাম যে ঠিক আছে, এখন আমরা সেকেন্ড পেপারই অ্যাডভান্স কেমিস্ট্রি পড়বো, কারা কারা আমার সাথে অ্যাডভান্স কেমিস্ট্রি পড়তে আগ্রহী? তোমার যদি টাইমের ভিতরে বোর্ডের প্রিপারেশন কভার হয়ে যায়, তাহলে তুমি অ্যাডভান্স কেমিস্ট্রি আমার সাথে পড়তে আসো, আমিই তোমাকে এই পরিমাণগত রসায়নে অ্যাডভান্স জিনিসপত্র শেখাই দিতে পারবো। তখন তো আর আমার এই বেসিকগুলো তোমাকে দেখানো লাগবে না, লাগবে কি? লাগবে না, তুমি তো অলরেডি আমার কাছে এই বেসিক শিখছো। সো দেখো, আমরা এখন শুধুমাত্র বোর্ডে 95% প্লাস মার্ক তোলা প্লাস ভার্সিটি ক ইউনিট কভার করার টার্গেট নিয়ে আগাচ্ছি। ওকে, এটা মাথায় রাখবা। এবার দেখো, পরবর্তীতে আমরা বলছিলাম যে এক্স পার্সেন্টেজ মানে এক্স ডিভাইডেড বাই 100, উপরে ডাব্লিউ নিচে ভি। তার মানে এটা দ্বারা বুঝাই হচ্ছে এক্স গ্রাম আছে 100 ml এর ভিতর, ঠিক আছে। তাহলে এক্স গ্রাম আছে কিসের ভিতর? 100 ml এর ভিতর, এই জিনিসটা বুঝায়। আচ্ছা, তাহলে এই জায়গাতে আমাদের এটা ক্লিয়ার হইলো কিনা, কি দ্বারা কি বুঝাচ্ছে এটা ক্লিয়ার হইলো কিনা? ক্লিয়ার হইছে। এইবারটা খেয়াল করো, এই যে এক্স পার্সেন্টেজ আর ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ, এই জিনিসটা একই জিনিস না? এক্স পার্সেন্টেজ আর ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ একই জিনিস। তো খেয়াল করো, যেখানে আমাদের ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ হবে, ওখানে আমরা কিন্তু এক্স লিখতে পারবো। কি লিখতে পারবো? এক্স লিখতে পারবো। যেখানে ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ হবে, ওখানে আমরা এক্স লিখতে পারবো। ওকে, এবার খেয়াল করো, আমরা এই যে জিনিসটা আছে না, এই জিনিসটাকে এখন একটু মডিফাই করে লিখবো। কিভাবে? এই জিনিসটাকে যদি একটু মডিফাই করে লিখি, খেয়াল করে দেখবা আমাদের উপরে 1000 ডাব্লিউ আছে, নিচে আমাদের এম ভি এম এল আছে। তো আমরা এখানে 1000 ডিভাইডেড বাই এম রাখলাম, আর এখানে খেয়াল করো ডাব্লিউ ডিভাইডেড বাই ভি এম এল, এইটাকে আলাদা করলাম। এটাকে কি করলাম? আলাদা করলাম। এবার ডাব্লিউ বাই ভি এম এল, এইটাকে আমি পার্সেন্টেজ বের দিয়ে নিছি। পার্সেন্টেজ মানে হচ্ছে 100, তাই না? এই পার্সেন্টেজকে তুলতে গেলে আমাদের 1/100 দিয়ে গুণ করতে হয়। এই পার্সেন্টেজকে তুলে দিতে গেলে 1/100 দিয়ে গুণ করতে হয়। কোথাও যদি তুমি পার্সেন্টেজ দাও, পার্সেন্টেজ মানে 100, ওখানে তুমি 1/100 দিয়ে গুণ করবা, দুইটা কেটে যাবে। আচ্ছা, তাহলে আমি এখানে খেয়াল করো একটা নতুন টার্ম অ্যাড করছি, এটা হচ্ছে ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ। এবার যদি তুমি ভালো করে খেয়াল করো, এই 100 দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য কেটে যায়। কেটে গেলে আমার উপরে থাকে 10, নিচে থাকে এম, আর এখানে আছে দেখো ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ। আমরা বলছি যেটা ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ, ওইটা মানেই এক্স। তার মানে আমরা এখন এখানে এক্স লিখতে পারি। তার মানে খেয়াল করো এস ইকুয়ালস টু, আমার এখন ভ্যালু আসে 10 ডিভাইডেড বাই এম ইন্টু এক্স। তার মানে এস ইকুয়ালস টু লেখা যায় 10x ডিভাইডেড বাই এম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখানে আপনি যেই জিনিসপত্রগুলো দেখালেন, এই জিনিসপত্রগুলোর ভিতরে কোনটার মানে কি?
কোনটার মানে কি? খুব সিম্পল, আমি তোমাকে এখন মানে শেখাবো। কোনটার মানে কি এটা আমাদের দেখতে হবে। এস মানে হচ্ছে মোলার ঘনমাত্রা। এস মানে কি? এস মানে হচ্ছে মোলার ঘনমাত্রা। খেয়াল করো, এস মানে কি? এস মানে হচ্ছে মোলার ঘনমাত্রা, যেটাকে আমরা মোলারিটি বলি। এস মানে হচ্ছে মোলার ঘনমাত্রা, যেটাকে আমরা মোলারিটি বলি। আচ্ছা, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে আমাদের শতকরা ঘনমাত্রা। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে আমাদের শতকরা ঘনমাত্রা। কোথাও যদি এক্স থাকে তার মানে ওটাই হচ্ছে আমার শতকরা ঘনমাত্রা। কোথাও যদি এক্স থাকে ওটাই হচ্ছে আমার কি? শতকরা ঘনমাত্রা। এক্স মানে বুঝাই এক্স পার্সেন্টেজ, এক্স মানে বুঝাই এক্স পার্সেন্টেজ, ওটা মানেই বুঝাই এক্স ডিভাইডেড বাই 100, মানে উপরে ডাব্লিউ নিচে এম। ঠিক আছে? আচ্ছা, আর এম মানে কি? এটা তো আমরা আগে থেকেই জানি। এম মানে কি? এম মানে হচ্ছে আমাদের আণবিক ভর। ঠিক আছে? তাহলে আমাদের যদি কোথাও 5% দেয়া থাকে তার মানে এটা আসলে এক্স এর ভ্যালু, কোথাও 10% দেয়া আছে মানে এটা আসলে এক্স এর ভ্যালু, কোথাও 15% দেয়া আছে মানে এটা কি? এক্স এর ভ্যালু। তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম, মোলারিটি এবং শতকরা ঘনমাত্রা এক্স, শতকরা ঘনমাত্রাকে সবসময় আমরা এক্স দিয়ে প্রকাশ করব। শতকরা ঘনমাত্রা এক্স, দুইটার ভিতরে সম্পর্ক শিখলাম। ঠিক আছে? এই দুইটার ভিতর কি শিখছি? সম্পর্ক শিখছি। তাহলে আমরা এটা পারবো কিনা বলো? পারবো? সবসময় এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলেই আমাদের এখানকার পুরা কোশ্চেন পেপার ক্লিয়ার হয়ে যাবে। ইজিলি আমরা এখন পারবো। দেখো, একদম সিম্পলি আমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবো। মোলারিটি থেকে শতকরা ঘনমাত্রা বের করতে বলছে। যেমন ধরো আমাকে বললো যে, এভাবে বললো, কোশ্চেন এভাবে দিছে যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা মোলারিটিতে কত? তোমাকে এরকম প্রশ্ন দিছে, মোলারিটিতে কত, মানে এস এর ভ্যালু বের করা লাগবে, যেখানে আমাদের 5% বলা আছে। তো তুমি এখন কি করতে পারো? এস ইকুয়ালস টু, ফর্মুলা বসাইতে পারো 10x ডিভাইডেড বাই এম। তুমি কি বসাইতে পারো? 10x ডিভাইডেড বাই এম বসাতে পারো, যেখানে 5% দেয়া আছে মানে x ইকুয়ালস টু 5, 5% দেয়া আছে মানে x ইকুয়ালস টু 5। এম এর ভ্যালু আমরা জানি না। এম এর ভ্যালু দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কত? 40। তাহলে এখন তুমি যদি বসাও 10 ইন্টু উপরে দেখো 5, নিচে আসছে কত? 40। ক্যালকুলেশন করলে খেয়াল করো এটা আসবে 5/4 মোলারিটি। এইটা আসবে হচ্ছে আমার শতকরা ঘনমাত্রা। এই তোমার হচ্ছে মোলারিটিতে। এবার যদি চিন্তা করো যে না, আমি আসলে এই এক্স এর ভ্যালু দিয়ে না করে আমি বেসিক ফরম্যাট দিয়ে করব। বেসিক ফরম্যাট কি? দেখো, আমরা বেসিক মোলারিটি বের করার ফর্মুলা শিখেছিলাম এস ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি। এভাবে শিখছিলাম, তাই না? এভাবে শিখছিলাম। তো খেয়াল করো, আমরা এখানে একটা ফর্মুলা পাইছি 5%। আমি বলছি 5% মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 100, তাই না? 5% মানে কি? 5 ডিভাইডেড বাই 100, যেখানে ডাব্লিউ হচ্ছে উপরেরটা আর ভি হচ্ছে নিচেরটা। তাহলে খেয়াল করো তো, এই জায়গা থেকে আমি ডাব্লিউ এবং ভি এর ভ্যালু পেয়ে যাচ্ছি না? তো খেয়াল করো, তুমি 1000 বসালা, ডাব্লিউ এর ভ্যালু বসাইছো 5, নিচে দেখো এম এর ভ্যালু বসাইছো 40, ভি এর ভ্যালু দেখো এখানে বসাইছো কত? 100। এবার তুমি ক্যালকুলেশন করো, দেখো আবার আগেরটাই আসবে। এই 100 এর সাথে এই দুইটা শূন্য কেটে গেল, এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, 5/4ই থেকে যাবে, তাই না? 5/4 মোলারিটি এটাই থেকে যাবে। তাহলে তুমি চাইলে তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিয়ে এভাবেও করতে পারো, আবার চাইলে তুমি এক লাইনে এভাবেও করতে পারো। বুঝতে পারছো? এক লাইনে এভাবেও করতে পারো। এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি, একদম সিম্পল প্রশ্ন এরকম দিই যে 10% H2SO4 সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা মোলারিটিতে কত? মোলারিটিতে কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমাদের ঘনমাত্রা মোলারিটিতে চাইছে। মোলারিটি মানে কি? মোলারিটি মানে এস। তাহলে এস ইকুয়ালস টু ফর্মুলা আসবে কোনটা? 10x ডিভাইডেড বাই এম। ফর্মুলা কোনটা আসবে? 10x ডিভাইডেড বাই এম। সো উপরে আমি 10 নিব, সাথে আমি x নিব। x কোনটা আছে? x আছে 10%। 10 ডিভাইডেড বাই এম। এম মানে কত? এই যে তোমার সালফিউরিক অ্যাসিড, এইটার জন্য এম বের করতে হবে। এটা কত আসবে? 98। সো এখান থেকে ক্যালকুলেশন করলে 98 আসে। সো টোটাল মিলে ক্যালকুলেশন করলে 100 ডিভাইডেড বাই 98, ক্যালকুলেশন করলে তোমার 1 পয়েন্ট সামথিং আসবে। ক্যালকুলেশন করলে কি আসবে? 1 পয়েন্ট সামথিং। দ্যাটস ইট। সো এই আসলে হচ্ছে আমাদের মেইন ব্যাপার। এই তো আমাদের হচ্ছে যে সাদিয়া আক্তার 1.02 বের করে ফেলছে। প্রভাত দাস, কারো বাসা কুমিল্লায় আছে? প্রভাত দাস,
তুমি এখানে কুমিল্লার কার খুঁজতেছো? তুমি কি কুমিল্লার কাউকে খুঁজতেছো? মনের মানুষ? কোনো ঝামেলা আছে? ওকে, আকরামুল ইসলাম বলছে 1.02। ইয়েস, আকরামুলের উত্তরও ঠিক আছে, এটা আসবে হচ্ছে 1.02। তাহলে এই বেসিকটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না? ওকে, এটা ছিল আমাদের মোলারিটি থেকে শতকরা ঘনমাত্রার বেসিক। তাহলে আমরা মোলারিটি থেকে শতকরা ঘনমাত্রার বেসিক শিখে ফেললাম। এবার আমরা দেখব যে মোলারিটি থেকে পিপিএম এর বেসিক এটা আসলে কি। মোলারিটি থেকে পিপিএম এই বেসিকটা আসলে কি। সো মোলারিটি থেকে এখন আমরা পিপিএম এর বেসিক দেখব। তো মোলারিটি থেকে পিপিএম এর বেসিক দেখার আগে আমরা কি আরেকটু এক্সারসাইজ করে আসবো? আচ্ছা না, এক্সারসাইজ আমরা শেষের দিকে করব, আগে আমরা বেসিকগুলো দেখে নিই। তাহলে এখন আমরা মোলারিটি থেকে পিপিএম এর ইয়াতে যাই। মোলারিটি কি জিনিস সেটা তো আমরা আগে থেকেই জানি। মোলারিটি কি জিনিস এটা আমরা আগে থেকেই জানি যে S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV। এটা আসলে আমাদের আসে হচ্ছে মোলারিটির ফর্মুলা। এটা কি আসে? এটা আসলে হচ্ছে আমাদের মোলারিটি বা তোমার মোলার ঘনমাত্রার ফর্মুলা। এখন আমাদের নতুন একটা টার্ম আসছে পিপিএম। পিপিএম এটা আমাদের মুখস্থ করতে হবে। পিপিএম পিপিএম কথাটার পূর্ণরূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন। MILLION। পিপিএম কথাটার মূল্যরূপ হচ্ছে পূর্ণরূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন, মানে 1 মিলিয়নে কত পার্ট আছে। সোজা কথা, পার্টস পার মিলিয়ন। পার মিলিয়ন মানে 1 মিলিয়ন। পার মিলিয়ন মানে কি? পার মিলিয়ন মানে হচ্ছে 1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে কি? 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, তাই না? ধরো আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তার মানে কয় লাখ সাবস্ক্রাইবার আছে? 10 লাখ। তো 1 মিলিয়ন। এবার পার্ট মানে কি? ওয়ার্ড পার্ট মানে হচ্ছে এক অংশ। এক অংশ, ঠিক আছে? পার্টস মানে হচ্ছে অংশ। তাহলে দেখো 1 মিলিয়নের এক অংশ বা 1 মিলিয়নের 10 লাখের এক অংশ, এটা কি দিয়ে পিপিএম বুঝায়। তার মানে পিপিএম মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 লাখ। কি বুঝায়? 1 ডিভাইডেড বাই 10 লাখ। পিপিএম মানে বুঝায় 1 ডিভাইডেড বাই 10 লাখ। এইবার খেয়াল করো, 1 ডিভাইডেড বাই 10 লাখ মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 লাখ। 10 লাখ মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। 10 টু দি পাওয়ার 6 হলে সেটা 10 লাখ হয়। খেয়াল করো, 10 লাখকে আমরা 10 টু দি পাওয়ার 6 আকারে বলতে পারি। তাহলে যদি কোথাও 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6 রেশিও হয়, এটা খেয়াল করো, এটা একটা রেশিও, এটা একটা রেশিও। যদি কোথাও 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6 রেশিও হয়, মানে 10 লাখের এক ভাগ, 10 লাখের এক ভাগ, তাহলে সেটা 1 পিপিএম হয়। ধরো আমার ইউটিউব চ্যানেলে 10 লাখ সাবস্ক্রাইবার আছে, তার ভিতরে তুমি একজন, তাহলে 10 লাখে তুমি একজন, তার মানে এটা 1 পিপিএম। তুমি আসলে 1 পিপিএম। আমার ধরো এক্স্যাক্ট 10 লাখই আছে, 10 লাখের ভিতর তুমি একজন, তার মানে আমার যে সাবস্ক্রাইবার রেশিও সেখানে তুমি হচ্ছে 1 পিপিএম, মাত্র 1 পিপিএম, 10 লাখে একজন। তাহলে এইটা বোঝাচ্ছে যে 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6 এটা একটা রেশিও, 10 লাখে একটা, 10 লাখে একটা, এই রেশিও দ্বারা আমরা পিপিএম বুঝি। বুঝতে পারছো? পিপিএম বুঝি কি? 10 লাখে একটা। আচ্ছা, এখন এই যে 10 লাখে একটা, এইটাকে আমরা যদি কখনো এরকম চিন্তা করি, উপরে আছে আমার ডাব্লিউ এর ভ্যালু, নিচে আছে আমার ভি এর ভ্যালু, নিচে আছে আমার ভি এর ভ্যালু। সো ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, এই রেশিওটাকে যদি আমি এমন কোনো ইউনিটে 10 লাখে একটা করতে পারি, তাহলে সেটা হচ্ছে 1 পিপিএম এর ইউনিটে কনভার্ট হয়ে যাবে। 10 লাখে একটা হয়ে গেলে সেটা আমার পিপিএম এ কনভার্ট হয়ে যাবে। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে যে পিপিএম এইটা যদি আমি কখনো মিলিগ্রাম পার লিটারে যাই, হ্যাঁ, মিলিগ্রাম পার লিটারে যাই, তো মিলিগ্রাম এবং লিটার এই দুইটার রেশিও হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6। মিলিগ্রাম পার লিটার এই দুইটার রেশিও হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6, যেখানে 1 আছে মিলিগ্রামে আর 10 টু দি পাওয়ার 6 আছে লিটারে। সো 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6 এই রেশিওটাকে ফুলফিল করে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তাহলে মিলিগ্রাম পার লিটার কোথাও দেখতে পাওয়া মানেই হচ্ছে মিলিগ্রাম পার লিটার, এটা দেখতে পাওয়া মানেই হচ্ছে পিপিএম। ঠিক আছে? আজ থেকে মাথায় রাখবা যে যাহাই মিলিগ্রাম পার লিটার তাহাই পিপিএম, যাহাই মিলিগ্রাম পার লিটার তাহাই পিপিএম। এটা যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তোমার পিপিএম ইজি হয়ে গেল, আর কখনো পিপিএম ভুল হবে না। মাথায় রাখবা যেটাই মিলিগ্রাম পার লিটার সেটাই পিপিএম। কারণ কিন্তু ব্যাখ্যা করে দিছি আমি যে উপরে মিলিগ্রাম নিচে লিটার, এটা আসলে 1 ডিভাইডেড বাই
10⁻6 এর যে রেশিও, মানে 10 লাখে একটা, ওই রেশিওকে স্যাটিসফাই করে। অর্থাৎ ppm মানেই হচ্ছে মিলিগ্রাম পার লিটার, ওটা মানেই হচ্ছে 1/10⁻6। এখন যদি আমরা কোনো একটা একককে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করতে পারি, তার মানে সেটা ppm। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখো আমরা কোন একটা একককে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব আমার সাথে সাথে একটু বোঝার চেষ্টা করবা, একদম সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করো, আমি খুব স্লো যাব, সাথে সাথে বোঝার চেষ্টা করবা। দেখো আমাদের এখানে আমরা মোলারিটি এস নিলাম বা ঘনমাত্রার একক নিলাম এস। এস মানে কি? এস মানে হচ্ছে মোলারিটি বা মোলার ঘনমাত্রা। তুমি জানো এস মানে হচ্ছে n/v, যেটাকে আমরা এককে যদি রূপান্তর করি তাহলে আসে এস মোলার, এম দিয়ে মোলার। পরবর্তী লাইনে এটাকে লেখা যায় এস মোলার মানে হচ্ছে মোল পার লিটার। এস মানে কি? এস মানে হচ্ছে মোলার বা মোলারিটি। মোলারিটিকে আমরা মোল পার লিটার আকারে লিখতে পারি। কেন? কারণ ওই যে এস ইকুয়ালস টু আমার ফর্মুলা ছিল n/v, যেখানে n মানে হচ্ছে আমার মোল ছিল আর ভি মানে ছিল আমার লিটার। তাহলে এককে কনভার্ট করলে এস মানে আমাদের এককে ছিল মোলারিটি, মোলারিটি মানে মোল পার লিটার। তো যেইটা এস সেটাই হচ্ছে আমার কি? মোল পার লিটার। আচ্ছা, এবার বলো তো মোল পার লিটারকে আমরা চাইলে গ্রামে কনভার্ট করতে পারবো না? ডেফিনেটলি পারবো। মোল পার লিটারকে আমরা গ্রামে কনভার্ট করতে পারবো, বাট কিভাবে গ্রামে কনভার্ট করব? তুমি জানো যে ডাব্লু যেই জিনিসটা আছে, ডাব্লু এর একক কি? ডাব্লু এর একক গ্রাম। যদি কোথাও আমার ডাব্লু আসে, ডাব্লু এর একক আসে হচ্ছে গ্রামে। ডাব্লু এর একক কিসে আসে? গ্রামে। এবার খেয়াল করো তো, তুমি জানো মোল n ইকুয়ালস টু w/v, তাই না? w/v এই জায়গায় যদি আমি কনভার্ট করি তাহলে n মানে হচ্ছে আমার মোল, তাই তো? n মানে আমার মোল। এবার যদি আমি এখন এই জায়গা থেকে w এর ভ্যালু বের করি, w এর ভ্যালু বের করলে দেখো আর গুণ করলে n এর সাথে m গুণ হয়ে যায়, n এর সাথে m গুণ হয়ে যায়। এবার তুমি জানো যে w এর ইউনিট আবার গ্রাম, তার মানে আসলে ঘটলোটা কি একটু খেয়াল করো তো। তুমি যখন এনে ছিলা তখন মোল ছিল, বাট যখন তুমি এর সাথে আণবিক ভর m গুণ করছো, মোলের সাথে আণবিক ভর m গুণ করছো, তখন এটা মোল থেকে গ্রামে কনভার্ট হয়ে গেছে। মোল থেকে কিসে কনভার্ট হয়েছে? গ্রামে। খুব সিম্পল। দেখো আবার বোঝার চেষ্টা করো। আমাদের ডাব্লু মানে কি? ভর, ভরের একক কি? গ্রাম। আর n মানে হচ্ছে আমার মোল, n মানে কি? মোল, মোল মানেই w/m। তো n মানে মোল ছিল, যখন আমি ডাব্লু তে গেছি তখন সেটা গ্রামে হয়ে গেছে। বাট দেখো আর গুণ করে আমি n w ইকুয়ালস টু n ইনটু m করছি, অর্থাৎ মোলের সাথে আণবিক ভর গুণ করছি, গ্রামে কনভার্ট হয়ে গেছে। মোলের সাথে আণবিক ভর গুণ করছি, গ্রামে কনভার্ট হয়ে গেছে। দ্যাট ইজ মোল, দ্যাট ইজ আণবিক ভর, দ্যাট ইজ গ্রাম। সো আমরা এখানে মোল পাইছি, তাই না? আমরা এখানে কি পাইছি? মোল পাইছি। সো মোলের সাথে এই এস এর সাথে যদি আমি এখন আণবিক ভর গুণ করি, তার মানে মোলের সাথে আণবিক ভর গুণ করলে এটা এখন গ্রামে কনভার্ট হয়ে যাবে এবং এখানে গ্রাম পার লিটার হয়ে যাবে। গ্রামে কনভার্ট হয়ে যাবে এবং এখানে গ্রাম পার লিটার হয়ে যাবে। সো খেয়াল করো, মোলারিটির সাথে আণবিক ভর গুণ করলে গ্রাম পার লিটার, মোলারিটির সাথে আণবিক ভর গুণ করলে গ্রাম পার লিটার। হয়েছে কিনা বলো তো? সিম্পল জিনিস না? মোলারিটি ছিল, মোলারিটির সাথে আণবিক ভর গুণ করছি, গ্রাম পার লিটারে কনভার্ট হয়ে গেছে। বাট আমাদের যেতে হবে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। তাহলে আমরা এখানে গ্রামে আসি, গ্রাম থেকে আমরা যাব হচ্ছে মিলিগ্রামে। আমরা আসি গ্রামে, গ্রাম থেকে যাব আমরা মিলিগ্রামে। সো গ্রামকে আমি ধরো শুধু জি দিয়ে প্রকাশ করলাম। হ্যাঁ, গ্রামকে ধরো শুধু জি দিয়ে প্রকাশ করলাম। গ্রাম থেকে আমি যাব মিলিগ্রামে। বলো তো গ্রাম বড় একক না ছোট একক? গ্রাম বড় একক। বড় একক থেকে ছোট এককে যাইতে গেলে গুণ করতে হয়। কত দিয়ে গুণ হবে? 10⁻³ দিয়ে গুণ হবে, 1000 দিয়ে গুণ হবে, কারণ 1 গ্রাম মানে হচ্ছে 1000 মিলিগ্রাম। তাহলে আমরা এখন এই গ্রাম থেকে মিলিগ্রামে যাওয়ার জন্য জাস্ট এর সাথে আরো 1000 যদি গুণ করি, তাহলে এখানে মিলিগ্রাম পার লিটার হয়ে যায়। খেয়াল করো, যেইটা মিলিগ্রাম পার লিটার এটাই তো আমার ppm। তার মানে এখন আমি এই জায়গায় যে ভ্যালুটা পাইলাম, এটাই আসলে আমার ppm প্রকাশ করে। এটাই আসলে আমার কি প্রকাশ করে? ppm প্রকাশ করে। ppm ইকুয়ালস টু s ইনটু m ইনটু 10⁻³ তাহলে ppm মানে কি? s ইনটু m ইনটু 10⁻³। তাহলে আমি এখান থেকে সরাসরি ppm এর ফর্মুলা পাচ্ছি, ppm ইকুয়ালস টু sm ইনটু 10⁻³। অর্থাৎ কোথাও যদি আমার ঘনমাত্রা থেকে ppm বের করতে হয়, ঘনমাত্রা আণবিক ভর 10⁻³ দিয়ে গুণ করলে ppm। ক্লিয়ার হয়েছে? একদম সিম্পল। দেখো ঘনমাত্রা আণবিক ভর 10⁻³ দিয়ে গুণ করলে ppm। ক্লিয়ার না? আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করো, যদি আমার কখনো এই ঘনমাত্রা না দিয়ে
ডাব্লিউ বাই ভি দেওয়া থাকে এবং বলে পিপিএম এককে বের করো, তাহলে আমি কিভাবে করব? সিম্পল, তখন আমাকে এই জায়গা থেকে আরেকটু ক্যালকুলেশন করতে হবে, এই জায়গা থেকে আরেকটু ক্যালকুলেশন করতে হবে, এই জায়গা থেকে কেমন? পিপিএম ইকুয়ালস টু, দেখো এস যেই জিনিসটা আছে, এই এস ইকুয়ালস টু আমার আগেই ফর্মুলা আছে 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি, আগেই ফর্মুলা আছে না 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি। সো এই এস ইকুয়ালস টু তুমি এখানে ফর্মুলা বসাও 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি, বসাইলে দেখো এখানে আমার আগে একটা এম ছিল আর এখানে দেখো 10⁻³ ছিল। এবার বলো তো এই ভিটা কিসে? এই ভিটা ডেফিনেটলি মিলিলিটারে, আমাদের এখানে ফর্মুলাতে সবসময় মাথায় রাখতে হয় যে এটা মিলিলিটারে আছে, তাই না? তাহলে এই ভিটা মিলিলিটারে। এবার একটু খেয়াল করো, এখান থেকে কাটাকাটি করা সম্ভব, এই এম এর সাথে এই এম কাটাকাটি করা সম্ভব। কাটাকাটি করলে দেখো এই ডাব্লিউ আর এই ভি থাকে, উপরে ডাব্লিউ নিচে ভি, এটা হয় এম এল এ, ডাব্লিউ ডিভাইডেড বাই ভি এম এল এ, তাই না? ডাব্লিউ ডিভাইডেড বাই ভি এম এল এ। এই দেখো 1000 আর এই দেখো 1000, দুইটা মিলে গুণ করলে এই দেখো 10⁶ আসে, বুঝতে পারছো? তাহলে খেয়াল করো পিপিএম এর আরেকটা ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি, পিপিএম ইকুয়ালস টু, যদি আমি ডাব্লিউ বাই ভি ফরম্যাটে করি, ডাব্লিউ বাই ভি ফরম্যাটে করি, তাহলে পিপিএম ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি ফরম্যাটে 10⁶ আসতেছে, বুঝতে পারছো? তাহলে দেখো পিপিএম এর একটা ফরম্যাট কি ছিল? পিপিএম ইকুয়ালস টু এসএম ইন্টু 10⁻3, পিপিএম এসএম ইন্টু 10⁻3, পিপিএম ডাব্লিউ বাই ভি ফরম্যাটে গেলে, ডাব্লিউ বাই ভি ফরম্যাটে গেলে ডাব্লিউ বাই ভি ইন্টু 10⁶, ডাব্লিউ বাই ভি ইন্টু 10⁶। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এইবার খেয়াল করো এই যে পিপিএম এর এই অংশটাই আমরা আবার শতকরা ঘনমাত্রার এখানে একটা ফর্মুলা পেয়েছিলাম, একটু খেয়াল করে দেখো তো, আমরা শতকরা ঘনমাত্রার ফর্মুলা পেয়েছিলাম, যদি আমাদের কোথাও শতকরা পার্সেন্টেজ দেয়া থাকে ফর্মুলা পেয়েছিলাম এস ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই এম। তাহলে এখন আমি পিপিএম এর যে ফর্মুলাটা পাচ্ছি এই পিপিএম এর ফর্মুলাটাই আবার নিব, পিপিএম ইকুয়ালস টু আমরা ফর্মুলা নিলাম এস এম ইন্টু 10⁻³ নিলাম। এবার বলো তো এই এস থেকে আমরা শতকরা ঘনমাত্রায় কনভার্ট করতে পারি না? ডেফিনেটলি পারি। এস ইকুয়ালস টু আমরা লিখতে পারি 10x ডিভাইডেড বাই এম, সাথে দেখো আরেকটা এম আছে আর এখানে আছে 10⁻³। তাহলে খেয়াল করো পরবর্তী লাইনে এই এম আর এই এম কাটাকাটি করে এই জায়গাতে এক্স থেকে যায় 10 আর এটা মিলে কাউন্ট করলে 10⁻⁴ হয়ে যায়। এটাই দেখো পিপিএম এর ভ্যালু, এটাই দেখো কি, এটাই দেখো পিপিএম এর ভ্যালু, বুঝতে পারছো? এবার খেয়াল করো তো এইটা আসলে কিসের জন্য? এটা আসলে শতকরা ঘনমাত্রা দেয়া থাকলে, যদি শতকরা ঘনমাত্রা দেয়া থাকে তাহলে এই ফর্মুলা ইউজ হয়। ওকে, এখন আমি এই সবগুলা ফর্মুলাকে একসাথে লিখে দিব। হ্যাঁ, যে কয়টা ফর্মুলা আমরা এখানে পাইছি এগুলোকে আমি একসাথে লিখে দিব তোমার বোঝার সুবিধার্থে। তাহলে আমি সবগুলার ব্যাখ্যা দিছি, এখন ব্যাখ্যার পাশাপাশি সবগুলাকে একত্রিতভাবে লিখে দিব। প্রথম ফর্মুলা দেখো এস ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি, যেখানে ভি এম এল এ, প্রথম ফর্মুলা এটা মুখস্থ করতে হয়। দুই নাম্বার ফর্মুলা এস ইকুয়ালস টু, ফর্মুলা আসছে 10x ডিভাইডেড বাই এম, যেখানে x হচ্ছে আমার শতকরা ঘনমাত্রা, মুখস্থ করতে হয়। তারপরে তিন নাম্বার ফর্মুলা আমার আসছে যে পিপিএম ইকুয়ালস টু এস এম ইন্টু 10⁻³ এস এম ইন্টু 10⁻³, এটা পিপিএম এরটা মুখস্থ করতে হয়। তারপরে আমরা পিপিএম এর জন্য আরেকটা ফর্মুলা পাইলাম, পিপিএম ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই ভি ইন্টু 10⁶, যেখানে ভিটা আমার এম এল এ রাখতে হয়, ভিটা আমার কিসে রাখতে হয়? এম এল এ। এরপরে আমি ফর্মুলা পাইলাম পিপিএম ইকুয়ালস টু এক্স ইন্টু 10⁻⁴, এইটা। তাহলে খেয়াল করো এক একটা ফর্মুলা আমার এক একটা কাজে লাগে। যেমন ধরো আমি যদি তোমাকে একটু হিন্টস দিই, এইটা আমার সরাসরি মোলারিটি বের করতে কাজে লাগে, তাই না? এটা আমার সরাসরি মোলারিটি বের করতে কাজে লাগে। মোলারিটি ছাড়াও এখান থেকে WM এগুলা বের করা যায়, তাই না? VML এগুলা বের করা যায়। এইটা আমার সরাসরি শতকরা ঘনমাত্রা বের করতে কাজে লাগে, শতকরা ঘনমাত্রা বের করতে কাজে লাগে। এইটা আমার সরাসরি ঘনমাত্রা থেকে পিপিএম বের করতে কাজে লাগে। তাহলে এইটা পিপিএম বের করা যায় কি দিয়ে? ঘনমাত্রা দিয়ে, বা মোলার ঘনমাত্রা দিয়ে পিপিএম। এইটা আমার পিপিএম বের করতে কাজে লাগে, বাট কি দিয়ে? W/V দিয়ে পিপিএম যদি কখনো বের করতে বলে সেটা দিয়ে। এবং মাথায় রাখতে হবে এখানে কিন্তু V সবসময় ml এ বসবে,
VML ছাড়া অন্য কিছুতে বসানো যাবে না, অন্য কিছুতে বসাইলেই ভুল হয়ে যাবে। ওকে, এটা সবসময় আমার VML এ বসবে। আচ্ছা, এইটা আমার লাস্টে যেটা, এইটা হচ্ছে আমার ppm বের করতে কাজে লাগবে, বাট শতকরা ঘনমাত্রা থেকে ppm, শতকরা থেকে ppm বের করতে কাজে লাগবে, মাস্ট মুখস্থ রাখতে হবে। এইটা আমার শতকরা থেকে ppm বের করতে কাজে লাগবে। তাহলে শতকরা থেকে ppm। এবার একটা মজার জিনিস খেয়াল করো তো, শতকরা থেকে যখন তুমি ppm বের করবা, একমাত্র এইটাতে দেখো কোনো আণবিক ভর নাই, একমাত্র এইটাতে দেখো কোনো আণবিক ভর নাই। শতকরা থেকে ppm বের করার ক্ষেত্রে আমাদের কোনো আণবিক ভর লাগে না, কোনো আণবিক ভর লাগে না। এই জায়গাতে আছে কোনো আণবিক ভর, আছে কোনো আণবিক ভর নাই। তার মানে যদি কারোর শতকরা ঘনমাত্রা দেয়া থাকে, ওইটা দিয়ে সরাসরি ppm বের করতে হয়। শতকরা ঘনমাত্রার সাথে জাস্ট 10⁴ মানে 10,000 গুণ করলেই হয়ে গেল, জাস্ট কিচ্ছু লাগে না। 10⁴ মানে 10,000 গুণ করো, শেষ। তাহলে ppm এর যে কয়টা ফর্মুলা আমি তোমাকে দেখালাম, এই ফর্মুলাগুলো তুমি পারবা কিনা বলো? ppm এর এই ফর্মুলাগুলো তুমি পারবা কিনা? পারতে হবে। দেখো, আমাকে ppm বের করার বিভিন্ন টাইপের প্রশ্ন করবে, এক একটা করে তোমাকে করাই দিই। ধরো তোমাকে বললো 0.5 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা ppm এককে কত, এককে কত, এই প্রশ্ন আমার সলভ করতে হবে। তাহলে খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা তোমার মোলারিটিতে দেয়া আছে, ppm এককে কত বের করতে হবে। তাহলে আমরা জানি ফর্মুলা হচ্ছে ppm ইকুয়ালস টু sm ইন্টু 10⁻3। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে ফর্মুলা অনুযায়ী প্রথমে s এর ভ্যালু এখানে বসাতে হবে 0.5, এরপর m এর ভ্যালু সোডিয়াম হাইড্রোক্সাইড 40 ইন্টু 10⁻3 বসাও, মিলে গেছে। বুঝতে পারছো? এইটা কত আসবে? জাস্ট তুমি ক্যালকুলেটর নিবা, নিয়ে ঠাস ঠাস করে বসাবা, ক্লিয়ার, সলভ হয়ে যাবে। ক্যালকুলেটর কই? আচ্ছা, মুখে মুখে করি। এখান থেকে একটা শূন্য যদি এখানে নেমে আসে তাহলে 5 হবে। এখান থেকে একটা শূন্য যদি নেমে আসে তাহলে 5 হবে। 5 ইন্টু 40, তাহলে 1000 আমার তখন 100-তে রূপান্তর হবে। পরবর্তী লাইনে 5 4 5 20, সো আমার এখানে আসে 4 5 20, 20-র পরে এখানে আসে হচ্ছে আমার 1 2 3টা শূন্য মানে 10⁻3। সেখান থেকে ভ্যালু আসে 20 ইন্টু 10⁻3 ppm, এত, বা আরও শর্ট করলে 2 ইন্টু 10⁻4 ppm, এইটা লেখা যায়। 2 ইন্টু 10⁻4 ppm মানে 20,000 ppm লেখা যায়। ওকে, এই গেল একটা ম্যাথ। একটা ম্যাথ কি থেকে পাইলাম এই ম্যাথটা? সরাসরি ঘনমাত্রা থেকে ppm বের করছি। হ্যাঁ, এবার তোমাকে বলে দিল, এভাবে বলল যে 5 গ্রাম H2SO4 তোমার 200 ml দ্রবণে থাকলে ঘনমাত্রা কত ppm, এইটা প্রশ্ন করলো। এটা কিভাবে করবা? বলছে কি 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড 200 ml দ্রবণে থাকলে ঘনমাত্রা কত ppm। তাহলে ঘনমাত্রা ppm এককে বের করতে হবে, বাট এখানে মজার ব্যাপার হচ্ছে দেয়া আছে 5 গ্রাম মানে w, দেয়া আছে 200 ml মানে কি v। তাহলে এখানে আমার w বাই v নিয়ে কাজ করতে হবে। তাহলে এখান থেকে আমি যখন ppm এককে বের করব, ভ্যালু আসবে w ডিভাইডেড বাই v, v মানে হচ্ছে ml এ, w ডিভাইডেড বাই v ইন্টু রেজাল্ট আসবে কত 10⁶। তাহলে w ডিভাইডেড বাই v ইন্টু 10⁶ এটা আসবে। ক্যালকুলেশন করলে খেয়াল করো, w এর ভ্যালু আমি উপরে 5 বসালাম, v এর ভ্যালু আমি 200 ml বসালাম, ইন্টু 10⁶ বসাবো, দ্যাটস ইট। তাহলে w ডিভাইডেড বাই v ইন্টু 10⁶ মানে 5 ডিভাইডেড বাই 200 ইন্টু 10⁶, এইটা আসবে হচ্ছে আমার ভ্যালু। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবা। এটা কত আসে দেখো তো, এটা কত আসে? এইটার রেজাল্ট আসে হচ্ছে আমাদের, একজন এখানে লিখছে 5000 ppm, 50,000 ppm মেবি, 50,000 ppm মেবি 50,000 ppm হইতে পারে, আই এম নট শিওর। আমি ওর ওখান থেকে দেখলাম, আমার কাছে ক্যালকুলেটর নাই। আরেকজন লিখছে 25,000 ppm, কোনটা কারেক্ট? 25,000 ppm, একজন 50,000, একজন 25,000, কোনটা কারেক্ট? 25,000 হইতে পারে, নিচে যেহেতু 2 আছে, সো ব্লাইন্ড ভরসা করে 25,000 ppm দিয়ে দিলাম। ক্যালকুলেটরে বসা, আমার কাছে ক্যালকুলেটর নাই। ওকে, এই একটা গেল। এবার ধরো আরেকটা প্রশ্ন দিই।
আরেকটা প্রশ্ন দিই, এই প্রশ্নটা করো। আরেকটা প্রশ্ন দিই, এটাকে এই সাইডে ভাগ করলাম, করে এখানে আরেকটা প্রশ্ন দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে বলছে বলছে এরকম যে 7.5% H2C2O4 দ্রবণের ঘনমাত্রা ppm এ কত? তুমি দেখার পরেই তোমার তো মাথায় খারাপ, আরে এখানে H2C2O4 দিয়ে দিছে, এই যৌগের আণবিক ভর তো আমি জানি না। ধরো H2C2O4 না দিয়ে অন্য কিছু একটা দিল, K2Cr2O7, তুমি দেখে আরে আমি এর আণবিক ভর তো জানি না, তারপরে তোমাকে দিয়ে দিল KMnO4, তুমি চিন্তা করবে আরে আমি এটার আণবিক ভর তো জানি না, তারপরে তোমাকে দিয়ে দিল সোডিয়াম সালফেট, মানে আননোন টাইপের জিনিস যেগুলা তোমার জানা নেই, তুমি ভেবাচাকা খেয়ে যাও, আরে আমি এটা আণবিক ভর তো জানি না। বাট চিন্তা করো, শতকরা অংশ দেয়া থাকলে ppm বের করতে আমার আণবিক ভর লাগেই না, এ আমার যতই আননোন দিয়ে দিক, এটা আমাকে ভেবাচাকা খাওয়ানোর জন্য দিছে, আণবিক ভর আমার লাগবেই না। কারণ কি? কারণ ppm ইকুয়ালস টু ভ্যালু সরাসরি 10x এই x ইন্টু সরাসরি ppm ইকুয়ালস টু x ইন্টু 10⁴। এখানে আমার x এর ভ্যালু সরাসরি 7.5 দেয়া আছে ইন্টু 10⁴ আসবে, একদম সিম্পল। তাহলে 7.5 ইন্টু 10⁴ মানে 75, এরপরে কয়টা আসবে? 3টা শূন্য, এত ppm, মানে কত আসে? ৭৫,০০০। বুঝতে পারছো? একদম সিম্পল, তুমি দেখেই বলে দিতে পারবা যে এটার রেজাল্ট কত আসে। ওকে, তাহলে কখনো এই টাইপের জিনিসপত্র দেখে ভেবাচাকা খাওয়া যাবে না, কারণ আমার জানতে হবে কোনটাতে আসলে কি চাইছে। ওকে, তো এখানে এই যে ফর্মুলাগুলো আমি তোমাকে লিখে দিলাম, এই ফর্মুলাগুলোর ইনার মিনিং যদি তুমি বুঝতে পারো তাহলে হয়ে গেল। আরেকটা জিনিস মাথায় রাখবা সব সময়, যে ppm আর মিলিগ্রাম পার লিটার এইটা সব সময় সেম। দেখবা ওই যে পরিবেশ রসায়ন যখন পড়াইছি তখন ppm এর পরিবর্তে অনেক জায়গায় মিলিগ্রাম পার লিটার লেখা হয়েছে। পরিবেশ রসায়নের ভিতরে ওই যে WHO কর্তৃক অনুমোদিত যে ছকটা ছিল, ওই ছকে ppm এর পরিবর্তে মিলিগ্রাম পার লিটার লেখা হয়েছে। সো ওখানে আসলে কি বুঝাইছে? ওখানে ppm আর মিলিগ্রাম পার লিটার এটা সেম জিনিস, সেটা বোঝানো হয়েছে। সো আশা করি এই জিনিসটা আমরা মাথায় রাখতে পারবো যে ppm আর মিলিগ্রাম পার লিটার সেম জিনিস। আচ্ছা, এরপরে আমরা ppm থেকে মোলারিটি এই পার্টটা ক্লিয়ার করার পরে এখন আমরা কয়েকটা ম্যাথ সলভ দেখব। ওকে, আমরা কয়েকটা ম্যাথ সলভ দেখব যেগুলো আমাদের মেইন বইতে আছে, এই টাইপের ম্যাথ সলভ। প্রথমেই বলছে দেখো 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনের দ্রবণের ঘনমাত্রাকে শতকরা এককে প্রকাশ করো। কি এককে? শতকরা এককে প্রকাশ করো। তো তুমি জানো যে এই যখনই শতকরা এককের কথা বলবে তখন তুমি জানো ফর্মুলা হচ্ছে S ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই m। এখন মজার ব্যাপার হচ্ছে আমার এখানে জিজ্ঞেস করছে কি বলতো, s এর মান না m এর মান না x এর মান? শতকরা একক মানেই হচ্ছে x এর মান জিজ্ঞেস করছে। তাহলে আমি এখন যদি ফর্মুলাকে উল্টাই দিই, x ইকুয়ালস টু আসে হচ্ছে sm ডিভাইডেড বাই 10, এটা আসে। শতকরা একক মানেই হচ্ছে sm ডিভাইডেড বাই 10। তাহলে খেয়াল করো, এখন আমি s এর মান আমি যদি বসাই, s এর মান 0.1 মোলারিটি আমার দেয়া আছে, m এর মান সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে 106 ডিভাইডেড বাই 10 মানে আমার এখানে 10 অলরেডি আমি এখানে পেয়ে গেছি। এখন আমি যদি এইটা ক্যালকুলেশন করতে চাই, ক্যালকুলেশনে কি হবে? খুব সিম্পল ক্যালকুলেশন হবে। দেখো এই জায়গার যে পয়েন্ট আছে না, এই জায়গায় যে পয়েন্ট আছে না, এই পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 চলে আসে। তাহলে আমার আসে হচ্ছে 106 ডিভাইডেড বাই 100, রেজাল্ট করলে 1.06 মোলারিটি আসে। ক্যালকুলেশন করলে 1.06 মোলারিটি আসে। তারপরে তাহলে 1.06 মোলারিটি না, 1.06% আসে, পার্সেন্টেজ। কারণ কি? শতকরা ঘনমাত্রা, তাহলে রেজাল্ট সবসময় পার্সেন্টেজে আসবে। তাহলে আমার শতকরা এককে ঘনমাত্রা কত আসবে? 1.06%, এত পার্সেন্ট ঘনমাত্রা। বুঝতে পারছো? তাহলে কি এই জায়গা থেকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে S ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই m, এই ফর্মুলা যেমন আমাদের প্রয়োজন, আবার x ইকুয়ালস টু sm ডিভাইডেড বাই 10, এই ফর্মুলাও প্রয়োজন। একই ফর্মুলা, জাস্ট দুইটা বের করার জন্য দুই রকম রূপ। একই ফর্মুলা, দুইটা বের করার জন্য দুই রকম রূপ। তো ফর্মুলা যত বেশি তোমার প্র্যাকটিস থাকবে এবং প্র্যাকটিস করে মুখস্থ থাকবে, তত তোমার জন্য ক্যালকুলেশন করা ইজি। যে কোনো ম্যাথ ক্যালকুলেশন করা তোমার জন্য তত বেশি ইজি যত বেশি তোমার ফর্মুলা মুখস্থ থাকবে। সো তুমি ফর্মুলা মুখস্থ করতেছো কিনা, এটা হচ্ছে ব্যাপার। ক্লিয়ার হয়েছে?
ফর্মুলা মুখস্থ করতেছো কিনা এটা হচ্ছে ব্যাপার। সো ফর্মুলা মুখস্থ করো, সিম্পল, একদম সিম্পল হয়ে যাবে। আচ্ছা, এরপরে খেয়াল করো পরেরটা দেখি। পরেরটা বলছে যে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটি এককে প্রকাশ করো। তো এটা তো আমরা অলরেডি দেখছি, এই কোশ্চেনটা আমি অলরেডি করাই ফেলছি। এটা এমসিকিউতে সরাসরি, বোর্ড পরীক্ষাতে এমসিকিউতে সরাসরি দিয়ে দেয়। তো দেখো S ইকুয়ালস টু আমরা জানি 10x ডিভাইডেড বাই m। তো আমার উপরে 10% যেহেতু বলছে 10 ইন্টু 10 হবে ডিভাইডেড বাই m, m মানে সোডিয়াম কার্বনেটের হচ্ছে 106, তাহলে 100 ডিভাইডেড বাই 106 আসে। 100 ডিভাইডেড বাই 106 হলে এটা 0.94 মোলারিটি আসে। কত আসে? 0.94 মোলারিটি। এখন বলবো ভাই এটা আপনি ক্যালকুলেশন ছাড়াই বলে দিলেন কিভাবে? কারণ এটা এমসিকিউতে এত পরিমাণ আসে যে এটা দেখে দেখে মুখস্থ হয়ে গেছে। এটা ইভেন বোর্ড পরীক্ষা এবং ভার্সিটি ক ইউনিটে দুই জায়গায় আসে। বোর্ড পরীক্ষা এবং যেখানে ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিতে হয়, ভার্সিটি ক ইউনিট, এই দুই জায়গাতেই আসে। সো তুমি যদি এটা ভালো করে দেখে যাও তাহলে দুই জায়গাতেই তোমার কভার হয়ে যাবে, বোর্ড পরীক্ষা, ভার্সিটি ক ইউনিট। ক্লিয়ার হয়েছে? সেখানে 0.94 আসবে। এই প্রশ্নের আরেকটা ভার্সন আছে, ওই ভার্সনটাতে এরকম বলে যে 5% সোডিয়াম কার্বনেট, এইটা হলে তোমার ঘনমাত্রা কত, এটা বলে দিচ্ছি। S ইকুয়ালস টু সেম ভাবে 10x ডিভাইডেড বাই m করবা, 10 ইন্টু 5 হবে ডিভাইডেড বাই m মানে কত? 106। ক্যালকুলেশন করলে এটা 0.49 মোলারিটি আসবে। এটা আসবে 0.49 মোলারিটি। এইটাও আমাদের এমসিকিউতে সরাসরি আসে, এই জন্য করাই দিলাম, এমসিকিউতে সরাসরি দিয়ে দেয়। ওকে, ক্লিয়ার হয়েছে? বেশ হচ্ছে যে পোটেনশিয়াল কয়েকটা এমসিকিউ, পোটেনশিয়াল জায়গা যেখান থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন ঘুরায় ফিরায় তোমাকে করতে পারে। পরে বলছে দেখো এই প্রশ্নটা একটু দেখো, এটা মেইন বইয়ের প্রশ্ন, খুব পপুলার প্রশ্ন আসে। বলছে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে অক্সিজেনের দ্রাব্যতা এত মোলারিটি হলে ppm এককে এর দ্রাব্যতা কত? সো দ্রাব্যতা জিজ্ঞেস করছে ppm এককে, তাহলে ppm এককে দ্রাব্যতা মানে কি? এখানে দ্রাব্যতা বলতে কিন্তু ঘনমাত্রা বুঝাইছে, এখানে দ্রাব্যতা মোলারিটি দেয়া আছে, তার মানে এটাই কিন্তু ঘনমাত্রা। সেই ঘনমাত্রাটাই জাস্ট আমার ppm এককে জিজ্ঞেস করছে। তাহলে আমার ঘনমাত্রাকে ppm এককে নিয়ে যেতে গেলে আমার কি করা লাগবে? ppm ইকুয়ালস টু আমরা জানি ঘনমাত্রা s এর ভ্যালু দেয়া থাকলে sm ইন্টু 10 টু দি পাওয়ার 3 আসে, তাই না? তাহলে s এর ভ্যালু কত দেয়া আছে দেখো, 0.0023। m এর ভ্যালু কত আছে দেখো তো, m এর ভ্যালু আছে হচ্ছে অক্সিজেনের জন্য অক্সিজেন 8 16, 16 দুগুণা 32 ইন্টু 10 টু দি পাওয়ার 3, কত আসে? 10 টু দি পাওয়ার 3। তাহলে এখানে খেয়াল করো 0.0023 ইন্টু 10 ইন্টু 32 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এটা আসে, তাই না? এইটা আসে। ওকে, তো এই হচ্ছে আমাদের ঘনমাত্রার ব্যাপার স্যাপার। তাহলে এইটা ক্যালকুলেশন করলে তুমি বের করতে পারবা। দেখো এই প্রশ্নটার দ্রাব্যতা কথাটা উল্লেখ আছে বলে তুমি কিন্তু ভেবাচাকা খেলে হবে না, ঠিক আছে? ভেবাচাকা খাওয়াই যাবে না। দ্রাব্যতা কথাটা মানে ঘনমাত্রা কথাটা উল্লেখ আছে বলে বা দ্রাব্যতা কথাটা উল্লেখ আছে বলে ভেবাচাকা খাওয়া যাবে না, প্রশ্নকে সিম্পলিফাই করতে হবে। আরেকটা জিনিস, আমি সব সময় আমার পুরা এইচএসসি অ্যাডমিশন এবং এখন এই যে আমি হচ্ছে যে ইউনিভার্সিটি পার করে ফেলছি, সামনে হচ্ছে তোমার আমি মাস্টার্স করব, তো আমি আমার টোটাল এডুকেশন লাইফে একটা জিনিস অনেক পরে এসে বুঝছি, বাট এটা আমার জন্য খুব গুরুত্ব দিছে। সেটা হচ্ছে যদি আমাকে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হয়, কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে হয়, তাহলে প্রশ্ন মুখস্থ করাটা জরুরি। প্রশ্ন মুখস্থ করা কেন বলবা তুমি? ভাই প্রশ্ন মুখস্থ কেন করতে হবে? তোমার সামনে প্রায় 5 থেকে 6,000 কোশ্চেন আসবে টোটাল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিলে 5 থেকে 6,000 প্রশ্ন আসবে। এত প্রশ্ন এবং কোন প্রশ্নের কি উত্তর এটা যদি তুমি মনে রাখতে না পারো তাহলে কখনোই তুমি এই পরীক্ষায় ভালো করতে পারবে না। সো এই জন্য উত্তর মনে রাখার সাথে সাথে, উত্তরটা বের করার টেকনিকের সাথে সাথে প্রশ্নটাও মনে রাখতে হবে, তাহলে কোন প্রশ্নের কি উত্তর সেটা তুমি ভালো করে বুঝতে পারবা। এই জন্য আমি সবসময় কি করি, প্রশ্নটা পড়ে প্রশ্নের ভিতরে যে কিওয়ার্ড আছে, মেইন শব্দ আছে, কিওয়ার্ড কথাটা ভালো করে বুঝবা। কিওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ। প্রশ্নের ভিতরে যেই মূল শব্দগুলো আছে এই মূল শব্দগুলোকে আমি আইডেন্টিফাই করে মনে রাখার চেষ্টা করি সব সময়, যাতে আমার কিওয়ার্ডগুলো কখনো ভুল না হয়।
কিওয়ার্ড মনে রাখার বিকল্প নেই, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রেখে তারপরে আগাবা। ওকে, পরে আসো, পরে আমাদের দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ বলে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, এরপরে আমরা এই টপিকে যাব। সো এই টপিকটা শুরু করার আগে আমি তোমাদের থেকে একটা ফিডব্যাক নিব, যারা যারা আমাদের সাথে লাইভে আসো, অনেক মানুষ লাইভে আসো, যে এতক্ষণ পর্যন্ত যা যা বুঝাইলাম সব কিছু বুঝছো কিনা। যদি বুঝো তাহলে লিখো ইয়েস অথবা বুঝছি। এতক্ষণ পর্যন্ত যা যা বুঝাইলাম সব বুঝছো কিনা আমাকে একটু ইয়েস অথবা বুঝছি এটা কমেন্ট করে জানাও। ওকে, এটা কমেন্ট করে জানাও যে ভাইয়া বুঝতে পারছি, ইয়েস, তাহলে আমরা নেক্সট টপিকে যাব। ওকে, ওকে, একজন জিজ্ঞেস করছে ভাইয়া পিপিবি পিপিটি লাগবে না। পিপিবি পিপিটি একদম সিম্পল। দেখো এইটুকু জাস্ট মাথায় রাখো, পিপিএম এর যত ফর্মুলা তুমি শিখছো এগুলা সব পিপিবিতে অ্যাপ্লাই করতে পারবা। পিপিবি এর যত ফর্মুলা শিখছো সব তুমি পিপিটিতে অ্যাপ্লাই করতে পারবা। পিপিএম এর থেকে পিপিবি 1000 গুণ বেশি, পিপিবি থেকে পিপিটি আরো 1000 গুণ বেশি, আরো 1000 গুণ বেশি। তার মানে তুমি এখানে পিপিএম এর যেই ফর্মুলাগুলোতে পিপিএম ইকুয়ালস টু এস এম ইন্টু 10⁻³ শিখছো, পিপিবিতে এই ফর্মুলাগুলাই এটাই কি আসবে, এস এম ইন্টু 10⁶ আসবে, জাস্ট 1000 গুণ বেশি। পিপিটিতে এই ফর্মুলাই কি আসবে, এস এম ইন্টু 10⁶ এর পরে আরো 1000 গুণ করলে 10⁹। তাহলে বলো আলাদা করে শেখা লাগবে? জাস্ট এইটুকু জানলেই হয়, আর কখনো পিপিবি পিপিটি থেকে ম্যাথ আসে না। হ্যাঁ, যদি আসে জাস্ট তুমি এই রিলেশনটা জানলেই ওকে। এবার দেখো পিপিএম এর আরেকটা ফর্মুলা কি শিখছিলা, আরেকটা ফর্মুলা শিখছিলা x ইন্টু 10⁴। এই ফর্মুলায় তুমি যখন পিপিবিতে নিয়ে যাবা তখন x ইন্টু 10⁴ এর জায়গায় আরো 1000 গুণ বেশি হবে, তাহলে 10⁷ হবে। এই জায়গাতে সেম ফর্মুলা পিপিটিতে আরো 1000 গুণ বেশি হবে, তাহলে কি আসবে, x ইন্টু 10⁻10 আসবে। তাহলে বলো w/v এর যে w/v ইন্টু x⁶, এই 10⁶, ওই ফর্মুলা কি লিখে দেওয়া লাগবে? লিখে দেওয়া লাগবে না, তুমি একাই পারবা, লিখে নাও, জাস্ট 1000 গুণ করে বাড়াবা, তাহলে পিপিবি পিপিটি কমপ্লিট। ওকে, এখন আমরা আসব লঘুকরণে। লঘুকরণে গ্রেট, সবাই বুঝতে পারছো, তাহলে এখন আমরা লঘুকরণ দেখব। লঘুকরণ জিনিসটা কি খেয়াল করো, দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ এরকম ভাবে বলা আছে, দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ। লঘু মানে হচ্ছে হালকা, লঘু কথাটার মানে হচ্ছে, লঘু কথাটার মানে হচ্ছে হালকা, হালকা, বা আরো সুন্দর করে বললে পাতলা, পাতলা। আমরা অনেক ক্ষেত্রে বলি না ডায়রিয়া হইছে, ডায়রিয়ার খাস বাংলা কি বলতো, তোমাকে বলে পাতলা পায়খানা হচ্ছে, এভাবে বলে না? তার মানে কি পায়খানার ঘনত্ব কমে গেছে, মানে পেট দিয়ে বের হইতেই আছে, তাই না? এরকম হয় না? তো দেখো লঘুকরণ মানে হচ্ছে ঘনত্ব কমানো, মানে ঘনত্ব হালকা করা, ঠিক আছে? ঘনত্ব হালকা করা। জিনিসটা এরকম, ধরো তোমাকে তোমার আম্মু বলল যে একটা শরবত বানায় আনতে, কি বললো, শরবত বানায় আনতে। তো তুমি কি করবা, শরবত বানানোর জন্য এর ভিতরে প্রথমে পানি দিবা, তারপরে এর ভিতরে কি দিবা, চিনি দিবা। তো পানি এবং চিনি মিলায় শরবত হবে, তাই তো? তো ধরে নিলাম পানি এবং চিনির শরবত বানাইছো। এখন তুমি কি করছো, পানি প্লাস চিনি মিলায়ে যে শরবতটা বানাইছো, এই শরবতে চিনি হচ্ছে তোমার দ্রব, মানে যেটা মেশানো হয়, পানি হচ্ছে তোমার দ্রাবক, মানে যার ভিতরে মেশানো হয়, দুইটা মিলে যেই শরবতটা তৈরি হলো এটা হচ্ছে আমাদের দ্রবণ। তাহলে দেখো দ্রব প্লাস দ্রাবক মিলে দ্রবণ তৈরি হলো, খেয়াল করো, দ্রব প্লাস দ্রাবক মিলে দ্রবণ তৈরি হলো। তাহলে পানি প্লাস চিনি মিলে, পানি প্লাস চিনি মিলে, ঠিক আছে, কি হলো, শরবত তৈরি হলো। এখন চিন্তা করো, তোমাকে তোমার আম্মু যখন শরবত মিশাইতে বলছে, তুমি কি করছো, যে তুমি 500 ml পানি নিছো, মানে হাফ লিটার পানি নিছো, হাফ লিটার পানির মধ্যে তুমি 1000 গ্রাম মানে 1 কেজি চিনি ঢেলে দিছো, 1000 গ্রাম মানে 1 কেজি চিনি ঢেলে দিছো। তাহলে বলো তো কম পানির ভিতরে বেশি চিনি হয়ে গেল না? তাহলে এখন শরবতটার ঘনত্ব কি হবে বলো তো, অতিরিক্ত ঘনত্ব হয়ে যাবে না? অতিরিক্ত ঘনত্ব হয়ে যাবে। এখন তুমি চিন্তা করো, আচ্ছা এই শরবত বা দ্রবণের যে ঘনত্ব এটা তো অনেক বেশি হয়ে গেছে, এই দ্রবণের ঘনত্ব যেটা আছে এটা তো অনেক বেশি হয়ে গেছে, এই দ্রবণের ঘনত্বটা তো দ্রবণ দিয়ে প্রকাশ করে। এখন আমি যেই চিনিটা ঢেলে ফেলছি, মানে দ্রব যেটা ঢেলে ফেলছি, ওটাকে কি আর ব্যাক করতে পারবো? পারবো না, ওটা তো চিনি, ওটা তো ব্যাক করতে পারবো না। এখন তোমাকে বললো যে, তোমার আম্মু তোমাকে বললো এই তুই গাধা নাকি, 500 গ্রাম পানিতে কেউ 1 কেজি চিনি দেয়?
তুই গাধা নাকি, যদি এরকম বলে তাহলে তোমার মনে কষ্ট লাগবে। তাহলে তুমি কি করবা, তুমি ভাববা যে না তাহলে আমি তো হয়তো গাধার মতো কাজ করে ফেলছি, এখন আমার দ্রবণের ঘনত্বটা একটু কমানো লাগবে, মানে একটু লঘুকরণ করা লাগবে। তো লঘুকরণ করতে গেলে আমি কি করব, আমি এর ভিতরে আরো বেশি পানি ঢালবো। পানি ঢাললে কি আমার দ্রবণের ঘনত্ব কমে যাচ্ছে না, আরো বেশি পানি ঢালবো। মানে আমি 1 কেজি চিনিটাই যদি আমি আরো 1000 ml পানি বেশি নিই, মানে 1.5 লিটার পানি নিই, টোটাল মিলে 1.5 লিটার পানির ভিতরে 1 লিটার তোমার হচ্ছে যে এক কেজি চিনি দিই, তাহলে সম্ভবত ঘনত্ব একটু হলেও পাতলা হয়ে যাবে। তাহলে চিন্তা করো তো, তুমি এই দ্রবণের লঘুকরণ করার জন্য আসলে কার পরিমাণ বাড়াইলা, দ্রবণের পরিমাণ বাড়াইছো নাকি হচ্ছে দ্রবের পরিমাণ বাড়াইছো? খেয়াল করো, এই জায়গায় তুমি দ্রাবকের পরিমাণ বাড়াইছো, দ্রবের কোনো পরিবর্তন করো নাই। দ্রব যেই চিনিটা আছে ওটা ঠিকই আছে, তুমি দ্রাবকের পরিমাণ বাড়াইছো, দ্রাবকের পরিমাণ বাড়ানোর সাথে সাথে অটোমেটিক দ্রবণের পরিবর্তন হয়ে গেছে, কারণ এই দুয়ের সমন্বয়ে দ্রবণ তৈরি হয়। এর যে কোনো একটার পরিবর্তন করলে দ্রবণের পরিবর্তন হবে, যে কোনো একটার পরিবর্তন করলে দ্রবণের পরিবর্তন হবে। তাহলে তুমি দ্রব প্লাস দ্রাবক মিলে দ্রবণ যখন তৈরি করছো, দ্রব মানে চিনি, চিনি তুমি ঢেলে ফেলছো, আর কিছু করার নাই। চিনি ওখান থেকে আর বের করতে পারবা না, চিনি আরো দিতে পারবা বাট বের করতে পারবা না। তাহলে চিনি যেহেতু আর কিছু করতে পারবা না, তাহলে তুমি এখন পানি বাড়াইছো, পানি বাড়াইছো, তাহলে পাতলা হয়ে গেছে। তাহলে চিন্তা করো, যদি আমরা ঘনমাত্রার ইকুয়েশন দেখি, S equals to n divided by v, এই ইকুয়েশন পাবো। এই ইকুয়েশনে তুমি সিম্পলি চিন্তা করো, n মানে কি ছিল, n মানে ছিল দ্রব, n v মানে কি ছিল, v মানে হচ্ছে দ্রবণ, তাই না? তাহলে তুমি এই ইকুয়েশনে দ্রবণের পরিবর্তন করছো, কিসের পরিবর্তন, দ্রবণের পরিবর্তন করছো দ্রাবকের পরিমাণ বাড়ায়, বাট দ্রবের পরিমাণ কোনো চেঞ্জ করো নাই, চিনির পরিমাণ কোনো চেঞ্জ করো নাই। তার মানে এই ইকুয়েশনে n এর পরিমাণ কি, n এর পরিমাণ হচ্ছে ধ্রুবক, n এর পরিমাণ ধ্রুবক। কারণ কি, কারণ n হচ্ছে আমার চিনি, n হচ্ছে আমার চিনি বা দ্রব, যাকে আমরা চেঞ্জ করতেছি না, ধ্রুবক। তার মানে কি n হচ্ছে আমার কনস্ট্যান্ট, n মানে কি, n হচ্ছে আমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এবার সিম্পল চিন্তা করো, তুমি যদি আর গুণ করো তাহলে n ইকুয়ালস টু sv পাবা না, sv এটা আসে হচ্ছে কনস্ট্যান্ট, sv আসে হচ্ছে কনস্ট্যান্ট। এই যে sv ইকুয়ালস টু কনস্ট্যান্ট আসলো না, দুইটা আলাদা আলাদা রাশির গুণফল ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট আসে, খেয়াল করো, দুইটা আলাদা আলাদা রাশির গুণফল ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট আসে, তাহলে এখান থেকে আমি s1 v1 ইকুয়ালস টু s2 v2 লিখতে পারবো। কি লিখতে পারবো, s1 v1 ইকুয়ালস টু s2 v2। এইটাই হচ্ছে আমার দ্রবণের লঘুকরণের সূত্র, যেখানে একটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা আর একটা হচ্ছে দ্রবণের আয়তন প্রকাশ করে, একটা দ্রবণের ঘনমাত্রা একটা দ্রবণের আয়তন প্রকাশ করে। এই যে ঘনমাত্রা বা আয়তন প্রকাশ করতেছে, এই সূত্রটার বেসমেন্ট কোথায়, এই সূত্রটার বেসিক কি, এই সূত্রটার বেসিক হচ্ছে আমার দ্রব যেটা আছে এর পরিমাণ কনস্ট্যান্ট, দ্রবের পরিমাণ কনস্ট্যান্ট। এই চিনি হচ্ছে আমার কনস্ট্যান্ট বা অপরিবর্তিত অবস্থায় আছে, এই চিনি আমার অপরিবর্তিত অবস্থায় আছে, এই চিনি কি আছে, অপরিবর্তিত অবস্থায় আছে। তাহলে চিনি যদি অপরিবর্তিত অবস্থায় থাকে, চিনির পরিমাণ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে s1 v1 ইকুয়ালস টু s2 v2। তাহলে এখন আমরা যে কোনো একটা প্রশ্ন যদি সলভ করতে যাই, ইজিলি সলভ করতে পারবো, দেখো ইজিলি সলভ করতে পারবো, ঠিক আছে? দেখো প্রশ্ন হচ্ছে এরকম, খেয়াল করো, প্রশ্ন হচ্ছে এরকম যে 500 ml 3 মোলারিটি, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট দ্রবণকে 5 মোলারিটি করলে, খেয়াল করো, 5 মোলারিটি করলে আয়তন কত হবে, আয়তন কত হবে? তো এই হচ্ছে আমার প্রশ্ন, যে 500 ml 3 মোলারিটি সোডিয়াম কার্বনেট যেটা আছে, এটাকে যদি আমি 5 মোলারিটি করি তাহলে আয়তন কত হবে। তাহলে এখানে আমি দেখেই বলে দিতে পারতেছি যে এই জায়গাতে আমার এইটা আছে হচ্ছে v1, এইটা আছে হচ্ছে s1। এই দ্রবণকে যখন পরিবর্তন করে 5 মোলারিটি করছি, এটা হচ্ছে আমার s2 আছে, আয়তন মানে আমার v2 বের করা লাগবে। তাহলে আমি এখানে সরাসরি ফর্মুলাতে s1 v1 ইকুয়ালস টু s2 v2 বসাবো।
এখন একটা জিনিস মাথায় রাখবা, এই সাইড আর এই সাইড উভয় সাইড যেহেতু গুণ আকারে আছে, কোনো কিছু প্লাস মাইনাস নাই, তুমি মোলারিটি এই সাইডেও যা বসাবা এই সাইডেও তাই বসাবা, আয়তন এখানেও যা বসাবা এখানেও তাই বসাবা। আয়তন যদি এখানে ml এ হয় অটোমেটিক এখানেও ml হবে, আয়তন যদি এখানে লিটার হয় অটোমেটিক এখানে লিটার হবে, ঠিক আছে, উভয় সাইড সেম থাকবে সব সময়। তাহলে দেখো এখানে আমি ঘনমাত্রা পাচ্ছি হচ্ছে 3 মোলারিটি, আয়তন পাচ্ছি হচ্ছে 500 ml, অপোজিট সাইডে গেলে ঘনমাত্রা দেখো আমার 5 মোলারিটি, আয়তন কত আমি জানি না। এবার যদি তুমি V2 এর ভ্যালু বের করো তাহলে V2 ইকুয়ালস টু আসবে 3 × 500 ডিভাইডেড বাই 5, ক্যালকুলেশন করলে 5 দিয়ে এটা কাটাকাটি করলে 100 আসে, এখান থেকে দেখো 300 ml আয়তন আসে, কত আসে 300 ml। এই হচ্ছে আমার বেসিক ক্যালকুলেশন। তাহলে দ্রবণের ঘনমাত্রা বা দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ করতে গেলে এই যে লঘুকরণের যে হিসাব সেটা নিতে হবে। এবার খেয়াল করো এখান থেকে প্যাস আসে একটা, এই লঘুকরণ থেকে একটা প্যাস আসে, প্যাস, প্যাসটা কি, প্যাসটা বোঝার চেষ্টা করব। দেখো সিম্পল বোঝার চেষ্টা করবা, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো আমার কাছে বলে দিছে যে 1 এরকম বলছে, হ্যাঁ 3 মোলারিটি 500 ml দ্রবণের ঘনমাত্রা 1.5 মোলারিটি করতে কি ব্যবস্থা নিতে হবে। এইবার প্রশ্নটা ঘুরাই দিছে, কি ব্যবস্থা নিতে হবে, এইবার প্রশ্নটা ঘুরাই দিছে। এবার প্রশ্নটা কিভাবে ঘুরলো সিম্পলি খেয়াল করো, আমার এখানে বলছে 3 মোলারিটি 500 ml, তার মানে এইটা হচ্ছে আমাদের S1, এইটা হচ্ছে আমাদের V1, 3 মোলারিটি 500 ml, এটা হচ্ছে S1, এটা হচ্ছে V1। তো খেয়াল করো S1 V1 ইকুয়ালস টু, এই সাইডে গেলে দেখো 1.5 মোলারিটি যে পার্টটা আছে না, এইটা কিন্তু আমার S2 এর ভ্যালু দিচ্ছে, S2 এর ভ্যালু দিচ্ছে, তাহলে আমি কি V2 জানি না। তাহলে দেখো এখানে S2 V2 এটাও আমি বের করব, তাহলে এখান থেকে আমার V2 এর ভ্যালু বের করতে হবে। তার আগে দেখি S1 300 V1 কি এখানে 500, এখান থেকে S2 বের করলে 1.5 মোলারিটি, V2 এর ভ্যালু আমি জানি না। আচ্ছা এইবার খেয়াল করো, এখান থেকে যদি আমি V2 এর পরিমাণ বের করতে চাই তাহলে 3 × 500 ডিভাইডেড বাই 1.5 মোলারিটি। খেয়াল করো তো এই জায়গা থেকে তুমি যদি কাটাকাটি করো 1.5 দিয়ে এটা কাটাকাটি করলে 2 আসে, এইটা দিয়ে এটা কাটাকাটি করলে দেখো 1000 ml আসে। তাহলে খেয়াল করো তো যদি আমার ঘনমাত্রা 1.5 করতে হয় তখন অটোমেটিক আয়তন করতে হবে 1000, যখন 1.5 ঘনমাত্রা, এই ঘনমাত্রার ইকুইভ্যালেন্ট আয়তন কত 1000, এই ইকুইভ্যালেন্ট আয়তনটা কি, এটা হচ্ছে আমাদের ফাইনাল আয়তন। এবার জিনিসটা বোঝার চেষ্টা করো, হ্যাঁ এবার জিনিসটা বোঝার চেষ্টা করো, তোমার এখানে একটা দ্রবণ ছিল, বোঝার চেষ্টা করো, এখানে একটা পাত্র ছিল, এই পাত্রের দ্রবণ ছিল, এই দ্রবণের খেয়াল করো এই দ্রবণের প্রথমে ঘনমাত্রা ছিল 3 মোলারিটি, কত ছিল 3 মোলারিটি, আর আয়তন ছিল 500 ml, ঠিক আছে। এখন তোমার আম্মু তোমাকে বললো না 3 মোলারিটি থাকলে হবে না, এইটাকে তোমাকে 1.5 মোলারিটি বানাইতে হবে। যখন তুমি 1.5 মোলারিটি বানাবা তখন অটোমেটিক এই টোটাল আয়তনটা হতে হবে 1000 ml, তখনই তোমার 5 মোলারিটি হবে। এখন বলো তো এই 1000 ml করার জন্য তুমি যদি বাইরে থেকে 1000 ml পানি ঢুকাই দাও তাহলে কি হবে, 1000 ml পানি ঢুকাইলে টোটাল আয়তন 1000 না হয়ে তখন দেখো 1500 হয়ে যাবে, 1500 হয়ে গেলে অটোমেটিক এই ঘনমাত্রা কিন্তু আরো কমে যাবে। তার মানে যদি আমার এখানে 1.5 মোলারিটি করতে হয় তখন আয়তন হইতে হবে 1000, আর আয়তন 1000 হওয়ার জন্য পানি কি পরিমাণ ঢালতে হবে ওটাই হচ্ছে আমার ব্যবস্থা, পানি কি পরিমাণ ঢালতে হবে ওটাই ব্যবস্থা, পানি সব সময় কি পরিমাণ ঢালতে হবে সেটা হচ্ছে আমার ব্যবস্থা। তাহলে কি ব্যবস্থা নিতে হবে মানে কতটুকু পানি ঢালতে হবে, পানি কি পরিমাণ ঢালতে হবে ওটা সব সময় ডেল ভি দিয়ে চিহ্নিত করা হয়, পানি কি পরিমাণ ঢালতে হবে, পানি কি পরিমাণ অপসারণ করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, এই টাইপের কথাগুলো তুমি যদি পাও তখন তোমার ডেল ভি এর ভ্যালু বের করতে হবে। ডেল ভি মানে হচ্ছে সব সময় বড় ভি মাইনাস ছোট ভি, ঠিক আছে। এখানে যেমন আমাদের বড় ভি V2,
তাহলে v2 মাইনাস v1 সব সময় বড় v মাইনাস ছোট v, v2 মাইনাস v1, v1 মাইনাস v2 যে কোনোটা হতে পারে, বড়টা থেকে ছোটটা বাদ। তাহলে দেখো এখানে আমি বড় পাচ্ছি 1000, ছোট পাচ্ছি 500, বাদ দিলে 500 ml পাই। এই যে বড় v মাইনাস ছোট v বের করলাম, এইটা থেকে আমি এখানে কি পাচ্ছি বলতো, কি পরিমাণ পানি ঢালতে হবে সেটা পাচ্ছি, কি পরিমাণ পানি ঢালতে হবে সেটা পাচ্ছি কই থেকে, আমি এখান থেকে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার আমি পারবো কিনা বলো, ঠিক আছে? তাহলে দেখো ফাইনালি আমাদের এখানে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিতে হবে এই প্রশ্ন জিজ্ঞেস করলে? ফাইনালি একটা লাইন লিখবা, সো এই জায়গাতে 500 ml পানি ঢালতে হবে, এখানে 500 ml পানি ঢালতে হবে। তুমি যখন এমসিকিউ করবা, এমসিকিউ অপশনে এই 1000ও কিন্তু দেয়া থাকবে, 1000ও কিন্তু দেয়া থাকবে, 1000 দেয়া থাকবে, 500ও দেয়া থাকবে। এখন তুমি কনফিউজড হয়ে যে যদি 1000 দাগায় দাও, যেহেতু তোমার v2 এর ভ্যালু 1000 আসছে, তাহলে তুমি ভুল করে ফেললা। ওকে, মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসো এই সেম টাইপের জিনিস আমরা একটা প্রশ্ন সলভ করে দেখার চেষ্টা করি। বলছে 1.5 ঘনমাত্রা 250 ml দ্রবণ তৈরি করতে এত ml HCl এ কত ml প্রয়োজন, এত ml HCl এর, খেয়াল করো, এত মোলারিটি HCl এর কত ml প্রয়োজন, মানে এখানে কিন্তু ব্যবস্থা নিতে হবে এরকম কিছু বলে নাই। যখন ঘনমাত্রা এত ছিল তখন HCl এর দ্রবণ এত ছিল, যখন আমি এত ml করছি তখন আমার দ্রবণ কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে এখানে ডিরেক্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে S1V1 ইকুয়ালস টু S2V2। ক্যালকুলেশন করো, S1 মানে হচ্ছে 1.5, V1 মানে হচ্ছে 250 ml, S2 মানে হচ্ছে 12, V2 মানে হচ্ছে বের করা লাগবে। তাহলে এখান থেকে তুমি জাস্ট সিম্পল V2 ইকুয়ালস টু তুমি বের করবা 1.5 250 ml ডিভাইডেড বাই 12, বের করলে শেষ। এইটা কিন্তু আমার কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলে নাই, আমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে। ব্যবস্থা নিতে যদি বলে তখন আমি ওই সিস্টেমে যাব যেখান থেকে আমার ডেল ভি এর পরিমাণ বের করা লাগবে, বাট এটাই লাগতেছে না। আরেকটা প্রশ্ন থাকার কথা যেটাতে ডেল ভি বের করতে হবে, না নাই, ডেল ভি এর কথা বলা নেই। সো এই ছিল আমাদের টোটাল ক্লাস, এই ছিল হচ্ছে আমাদের টোটাল ক্লাস। বুঝতে পারছো কিনা বলো? যদি বুঝতে পেরে থাকো খুবই ভালো, বুঝতে পেরে থাকো খুবই ভালো। তোমরা অবশ্যই আমাদের অর্গানিক কেমিস্ট্রির যে ইয়াটা আছে, ব্যাচটা আছে, সেখানে ভর্তি হবা যারা যারা ক্লাস করতেছো। পাশাপাশি তোমরা সবাই আমার কাছ থেকে ফার্স্ট পেপারের কোর্স চাচ্ছ, আমি তোমাদের একটা কম্প্যাক্ট ফুল সিলেবাস ব্যাচ, মানে কম্প্যাক্ট ফুল ব্যাচ নামাই দিব, যেখানে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবই আমি কমপ্লিট করাই দিব কম অ্যামাউন্টের টাকায়। তো প্রথমে ফার্স্ট পেপার পড়াবো, তারপরে সেকেন্ড পেপার আবার তোমাকে রিভিশন দেয়াই দিব। সো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়ের উপরে একটা সুন্দর ব্যাচ আসবে, বাট সেটা আমাদের অর্থনৈতিক রসায়ন যখন শুরু করব তখন, যে হ্যাঁ এর আগে না, অর্থনৈতিক রসায়নটা শেষ করি, এইটা চ্যাপ্টারটা শেষ করে অর্থনৈতিক রসায়নটা শেষ করি, তারপরে যে আমরা ব্যাচ নামাবো। যখন আমরা ব্যাচ নামাবো তখন হচ্ছে তখন থেকে তো মোটামুটি বেশ কিছুদিন পরে ক্লাস শুরু হবে, তাই না? তো ক্লাস শুরু হইতে হইতে আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ হয়ে যাবে, সেকেন্ড পেপার শেষ হয়ে গেলে আমরা ফার্স্ট পেপারের ক্লাস শুরু করে দিব। দেন ফার্স্ট পেপার শেষ হয়ে গেলে আমরা আবার সেকেন্ড পেপার রিভিশন দিব। তো তোমরা আমার সাথে আগাইতে পারবা, কোনো সমস্যা নেই। তোমাদের জন্য প্রত্যেকটা ব্যাচ আসবে ইনশাল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করিও এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে সবাইকে একটু আমাদের এই ক্লাসগুলো সম্পর্কে, কোর্সগুলো সম্পর্কে জানাও, কারণ আমি অনেক ইফোর্ট দিয়ে নিতেছি, একটু বেশি বেশি মানুষজন দেখলে আমার ভালো লাগবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।